হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের এবিটিএ নয়, ডব্লিউবিএইচএ নয়, তোমরা সদ্যমাত্র হাতে যে পেয়েছো টেস্ট পেপারটি, অর্থাৎ বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষিত আমাদের পর্ষদের টেস্ট পেপার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমরা জানো পর্ষদ থেকে তোমাদের প্রশ্নপত্র হয়, আর সেই কারণে এই টেস্ট পেপার থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা অনেকখানি বেশি। যদিও এই টেস্ট পেপারটা খুবই হার্ড, কিন্তু আমি যেখানে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, কেননা আমি এবিটিএ ডব্লিউবিএইচ এর মতো এখানে যে কয়েকটা স্কুল রয়েছে প্রত্যেকটা সলিউশন আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে যাব। তা তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তুমি মাধ্যমিকের সেরা প্রস্তুতি খুব সহজে সেরে ফেলতে পারবে। আর আগের যে তোমরা ক্লাসগুলো দেখেছো অবশ্যই সেখানে প্রত্যেকটা অঙ্কে যেমন লজিক দেওয়া আছে তেমনি নিখুঁত এবং ডিটেলস সমাধান আজকে আমি পর্ষদের যে টেস্ট পেপার দেখতে পাচ্ছ বোর্ডে, আজকে প্রথম যে স্কুলটা রয়েছে হিন্দু স্কুল, তার সলিউশন আমি দেখাবো। তা বেশি দেরি না করে চলো ঝটফট অঙ্কটা শুরু করা যাক। তা আরও একবার আমি হার্দিক রিকোয়েস্ট করবো তোমাদের, যারা অবশ্যই নতুন রয়েছো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তা দেখে নিই আজকে যে হিন্দু স্কুলের একের দাগে যে 1 নম্বর প্রশ্নটা রয়েছে, প্রতিটা অঙ্কের একেবারে ডিটেলস এবং সঠিক সমাধান তোমাদের দেওয়া হবে। কি রয়েছে? 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? কি কি বলেছে আগে মন দিয়ে শোনো। 5 বছরের সুদ অর্থাৎ সুদটা কত বছরে? 5 বছর। তাহলে এক্ষেত্রে টাইম তোমাদের দিয়ে দিয়েছে 5 বছর, 5 লিখলাম। আর কি রয়েছে? সুদ বলেছে আসলের 1/4 অংশ হবে। তাহলে আমি যদি আসলটাকে ধরে নিই অর্থাৎ পি কে 1 টাকা ধরে নিই, তাহলে আইটা কত পাবো? আই পাবো হচ্ছে আসলের 1/4, অর্থাৎ 1 টাকা হলে এটা পেয়ে যাবো 1/4 টাকা। কেন এক্স ধরলাম না? এক্স ধরলে একটু জটিল হবে, তার থেকে আমি 1 আর 1/4 নিয়ে করছি। এবার দেখো বলেছে বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ তোমাদের জানতে চেয়েছে আর এর ভ্যালুটা কত। ঠিক আছে, আগে অঙ্কগুলো এক্স দিয়ে করিয়েছি, এটা এক্স ছাড়াই করছি, কেমন লাগে একটু দেখো। আমরা কি জানি যে আই সমান পি টি আর বাই 100। কি চেয়েছে এক্ষেত্রে? এক্ষেত্রে চেয়েছে আর এর ভ্যালুটা। তাহলে আর ইকুয়াল টু কত হবে বলো তো? আরটাকে এক সাইড করে দাও, তাহলে চলে আসছে আই পিটি বাই 100। ওপারে গেলে কি হবে? 100 বাই পিটি। এবার মানগুলো ফটাফট বসিয়ে দেবো। আই ভ্যালু কত রয়েছে? 1/4 ইন্টু 100 বাই পি রয়েছে 1 আর টি রয়েছে 5। কেন আমি এক্স ধরলাম না, বোঝা গেছে? তাহলে এবার আসছে কি 5 20 100, 4 5 20। তাহলে দেখো খুব সহজে তোমরা পেয়ে যাচ্ছ আর এর মান 5। তা কত নম্বর অপশানে রয়েছে? তোমাদের অপশান এ তে রয়েছে 5%। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2 এর অঙ্কটা দেখে নেব। 2 এর অঙ্কে কি রয়েছে? 2 এর অঙ্কে রয়েছে x:y সমান রয়েছে 5:7। 5:7 জানতে চেয়েছে 1/x² 1/y² ভ্যালু কত? কি জানতে চেয়েছে? 1/x² 1/y²। এবার দেখো এক্ষেত্রে অনুপাতে আমরা কি করি? এমনি তুমি সিম্পলি ভাবে করতে পারো, তবে বলে দিই একটু ডিটেলসে যে x সমান আমরা কি ধরি 5k আর y সমান 7k, যেখানে অবশ্যই k নট ইকুয়াল টু 0। এবার চটপট এই মানটা বসিয়ে দেবো। এক্ষেত্রে কি পেয়ে যাবো আমরা? 1/x²। x সমান কত? 5k, তাহলে 5k এর হোল স্কোয়ার ইস টু 1/y²। y এর ভ্যালুটা কত পেয়েছি? 7k, 7k এর হোল স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো? 1/5² বলতে 25k² ইস টু 1/49k²। তাহলে k² ক্যান্সেল হয়ে গেল। এবার কি আসছে? এটা মানে আমরা কি লিখতে পারি? 1/25 আর ভাগ, তাহলে গুণ করলে কি হবে? উল্টে যাবে। ইস্টু মানে কি? ভাগ, তো গুণ করলে উল্টে যাবে। 49/1 সমান পেয়ে যাচ্ছি 49/25, অর্থাৎ 49:25। এটাই হচ্ছে সঠিক উত্তর, যা তোমাদের রয়েছে দেখো অপশন এ তে। দুটোই পেয়ে গেলাম অপশানে, প্রথমটা হয়েছিল অপশানে, দ্বিতীয়টাও অপশানে। এবার আমরা একের দাগে 3-এর অঙ্কটা দেখে নেবো। জ্যামিতি থেকে একটা অঙ্ক রয়েছে। কি বলেছে? ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তার এ বি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে এপিসি কোণ 40°। তাহলে এ ও সি আর বি ও ডি যোগফলটা জানতে চেয়েছে। আগে ছবিটা আঁকি, তারপর ক্লিয়ার হয়ে যাবে। একটা বৃত্ত রয়েছে,
ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি সেন্টারটার নাম দিয়ে দিচ্ছি ও। এবার এর দুটো জ্যা রয়েছে এ বি ও সিডি, এ বি ও সিডি দুটো জ্যা নেব, এ বি আর এদিকে দিচ্ছি সিডি, সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। এবার কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ এপিসি সমান 40 ডিগ্রি। এপিসি এই কোণটা রয়েছে 40 ডিগ্রি। আর কি নির্ণয় করতে হবে? কোণ এওসি প্লাস বিওডি। এওসি অর্থাৎ দেখো আমি এটা ডট ডট করে আঁকছি, এওসি আর কি চেয়েছে? বিওডি, বিওডি অর্থাৎ এই যে কোণটা আমি আঁকছি, ঠিক আছে? তো এটা ক্লিয়ার করে দিই যে এই কোণটা 40 ডিগ্রি রয়েছে, কোণ এপিসি রয়েছে 40 ডিগ্রি। আর আমাদের নির্ণয় করতে হবে কোণ এওসি প্লাস কোণ বিওডি এর ভ্যালুটা কত, ঠিক আছে? তো এটা খুব সহজেই করা যায়, সেই শর্টকাটটা আমি পরে বলবো। আগে তোমাদের ডিটেলসটা জানা উচিত, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তা এরপর আমি কি করছি যে বিসি কে যুক্ত করছি, বিসিটাকে যোগ করে দিলাম। তাহলে কি লিখবো এখানে? যে বি ও সি বিন্দুদ্বয় যুক্ত করা হলো, বি ও সি বিন্দুদ্বয় যুক্ত করলাম। এরপর এই যে কোণ এপিসি আছে না, এটা দেখো ছবিতে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ত্রিভুজ পিসিবি। এই যে ত্রিভুজের পিবি বাহুটাকে বর্ধিত করার ফলে কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে। সুতরাং ত্রিভুজ পিসিবি এর বহিস্থ কোণ হচ্ছে 40 ডিগ্রি, যেটা আমাদের দেওয়া আছে কি এপিসি। তাহলে এবার ওই জায়গাটাকে ইউজ করব, তার জন্য আমরা দুটো বৃত্তচাপ আগে কনসিডার করব। কি কি বৃত্তচাপ? প্রথমে নিচ্ছে বিডি বৃত্তচাপ। বিডি বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর কি পাচ্ছি দেখো, বিডি বৃত্তচাপের উপর, বৃত্তচাপের উপর নয়, আমি ধরে নিচ্ছি বৃত্তচাপের ক্ষেত্রে। এবার বলো এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা? দেখো কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেটা অবশ্যই বিওডি। আর বৃত্তস্থ কোণ বলতে বৃত্তের উপরে দেখো বিসিডি, এই কোণটা তো। তাহলে আবার কি জানি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই সম্পর্ক থেকে আমরা কি পাবো? আমরা পেয়ে যাচ্ছি কোণ বিসিডি। বিসিডি এটা কি? ভালো করে দেখো, বিডি বৃত্তচাপ, বিসিডি এটা কি? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সেটা কি হয়ে যাবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি। তাহলে হাফ অফ কোণ বিওডি। বোঝা গেল? একই রকম আমরা এবার একটা বৃত্তচাপ কনসিডার করব এসি। এসি বৃত্তচাপের ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রে যে কোণটা তৈরি করছে এই বৃত্তচাপটা দেখো এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি, সেটা কি হবে না কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, হাফ অফ কোণ এওসি। যা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা ত্রিভুজ পিসিবি তে রিটার্ন করব। ত্রিভুজ পিসিবি এর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে কোণ এসিপি, সেটা রয়েছে 40 ডিগ্রি। এবার দেখো কোণ এসিপি সমান আমরা কি পাবো? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টি। তাহলে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ কি কি রয়েছে? কোণ পিবিসি, বি কোণ, আর সি কোণটা হচ্ছে কোণ পিসিবি। এবার দেখে নাও পিবিসি যা আর এ বিসি তাই। তাহলে এবিসি কত রয়েছে? হাফ অফ কোণ রয়েছে। আচ্ছা এটা আগে লিখি তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে পিবিসি কোনটা। পিবিসি কোণ বলতে কোনটা? পিবিসি কোণ বলতে কোণ এবিসি। আর পিসিবি বলতে কোনটা? কোণ হচ্ছে বিসিডি। এবার দুটো ভ্যালু তোমাদের চোখের সামনে আছে। বিসিডি বলতে হাফ বিওডি, আর কি এবিসি বলতে হাফ এওসি। এবার যদি আমরা হাফটা কমন নিয়ে নিই
পেয়ে যাব কোণ এওসি যুক্ত কোণ বিওডি। এবার দেখো অতএব কি পেলাম, হাফ কোণ এওসি যুক্ত কোণ বিওডি সমান কত, এসিপি, সেটা কত রয়েছে আবার 40 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছে কি কোণ এওসি প্লাস কোণ বিওডি, দুইটা উপরে গেলে গুণ হবে 40 × 2 সমান 80 ডিগ্রি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে এইভাবে করে দেখাবে, যদি 1 নম্বরে থাকে তাহলে সিম্পল কোণটা ইউজ করবে। এইরকম ছবি আসা মানে সেক্ষেত্রে মনে রাখবে যে কোণ এওসি আর কোণ বিওডি সমান হয়ে যায় 2 × কোণ এপিসি, আর এপিসি ভ্যালুটা কত হয়েছে 40 ডিগ্রি, তাহলে 2 × 40 ডিগ্রি তোমাদের হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। কত নম্বর অপশানে, এটা রয়েছে তোমাদের অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তো অবশ্যই অঙ্কটা ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করো। এরপর একের দাগের 4 অঙ্কটা দেখে নেবো কি রয়েছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত। তা দেখো রয়েছে কি সুষম পঞ্চভুজ, তার মানে কি বোঝাচ্ছে, তার বাহু সংখ্যা 5, তার প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। তা অন্তকোণে যাওয়ার আগে আমরা বহিঃকোণটা বার করে নেবো। তা বহিঃকোণ বার করার সূত্রটা তোমরা জানো যে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। দেখো সুষম পঞ্চভুজ তার মানে বাহু সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা 5টি, বহিঃকোণ তার মানে কত আসছে, বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা সমান কত, এটা ভাগ করলে 5 7 35 আর 5 2 10, তার মানে 72 ডিগ্রি হচ্ছে বহিঃকোণ। এবার আমরা কি জানি, একটা অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে হয় 180 ডিগ্রি, এখানে চেয়েছে তো অন্তঃকোণ তাই না, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হয় 180, আমরা পেয়ে গেছি বহিঃকোণটা 72 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কি হবে অন্তঃকোণ। অতএব আমরা পেয়ে যাচ্ছি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 108 ডিগ্রি। এবার ডিগ্রিতে চাইনি, চেয়েছে কি বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে যেতে হবে। তা রেডিয়ানে যাওয়ার নিয়মটা কি, যে কোণটা রয়েছে তাকে আমরা গুণ করব পাই বাই 180 ডিগ্রি দিয়ে। তাহলে এবার দেখো এই ডিগ্রিটা তখন ক্যান্সেল হয়ে যাবে, তখন চলে আসবে পাই রেডিয়ান। আমরা কাটাকুটি করব 36 3 108, 36 5 180, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 5, অর্থাৎ 3 পাই বাই 5 রেডিয়ান। তা তোমাদের কত নম্বর অপশানে রয়েছে, এটা রয়েছে দেখো অপশান বি তে, তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এরপরে 5 অঙ্কে যাব। 5 অঙ্কে কি বলেছে, প্রতিটা অঙ্ক কিন্তু খুব বোঝার আছে। 5 অঙ্ক হচ্ছে একটি আয়তঘনকের তলের সংখ্যা এফ। তাহলে বলো আয়তঘনকে কয়টা তল থাকে, আয়তঘনকের তল 6টা তল থাকে, তাহলে এফ সমান আমরা পেয়ে যাচ্ছি 6, তাই তো 6টা তল। তো একটা আয়তঘনক বলতে তুমি ঘরে কথা ভাবো না, একটা রুম, তার কয়টা 2 4 আর দুপাশে হচ্ছে দুটো মিলে মোট 6টা। এবার কি আছে শীর্ষবিন্দুর সংখ্যা ভি, শীর্ষবিন্দুর সংখ্যা ভি, কয়টা শীর্ষবিন্দু থাকে, অবশ্যই 8টা শীর্ষবিন্দু, ভি সমান 8। আর কি রয়েছে, আর রয়েছে ধারের সংখ্যা হচ্ছে ই, ই সমান আমরা কি জানি গো, ধার বলতে প্রান্তিকের সংখ্যা, সেটা অবশ্যই কত 12। এবার কি জানতে চেয়েছে দেখো, যে 4টে অপশন রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে। আমরা প্রথম অপশন এটা চেক করি, এক এক করে চেক করব। অপশন এতে কি রয়েছে এ প্লাস ভি, এফ প্লাস ভি, তাহলে এ প্লাস ভি কত হবে 6 প্লাস 8, এফ এর ভ্যালু তো 6টা তল, আর ভি বলতে শীর্ষবিন্দু সেটা রয়েছে 8টা, তাহলে 6 প্লাস 8 বলতে 14। আর কি রয়েছে ডান দিকে, ডান দিকে রয়েছে ই প্লাস 2, ই প্লাস 2, ই সমান কি ছিল ধার বা প্রান্তিক, সেটা আমরা কত পেয়েছিলাম 12 প্লাস 2 সমান 14। তাহলে দেখো এই ভ্যালু দুটো সেম হয়ে যাচ্ছে, তার মানে কোন অপশনটা ঠিক হবে, 1 নম্বর অপশনটা আমাদের ক্ষেত্রে ঠিক হয়ে গেল। অপশন এ তে কি রয়েছে এ প্লাস ভি সমান ই প্লাস 2, এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপর 6 প্রশ্নে আমরা যাব। 6 প্রশ্নে কি রয়েছে, অবশ্য রাশিবিজ্ঞান থেকে রয়েছে, বলেছে কি 8 15 10 11, আমি আগে তথ্যগুলো লিখে নিই, 8 15 10 11, আর কি রয়েছে, আর রয়েছে 7 9 11 13 16, 7 9 11 13 আর 16। এই যে তথ্যগুলো রয়েছে তাদের কি নির্ণয় করতে হবে, মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে আগে কি করব, যে তথ্যগুলো মানে ঊর্ধ্বক্রমে আছে কিনা দেখে নাও। এক্ষেত্রে কিন্তু মানে ঊর্ধ্বক্রমে সাজানো নেই, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে মানে ঊর্ধ্বক্রমে আমরা তথ্যগুলোকে সাজিয়ে নেব। তা সাজিয়ে দিলে কেমন আসছে, প্রথমে ছোট থেকে বড় দেখো, প্রথমে 7 চলে আসছে, তারপর 8, তারপর থাকছে 9, তারপর 10,
11 থাকছে দুটো, আর কি আছে 13, 15, 16। কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এখানে 3 3 6 3 9, 9টা ছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলেছে যে মধ্যমা। মধ্যমা নির্ণয়ের সূত্র কি? যেহেতু এটা দেখো n সমান কত পেয়ে যাচ্ছি, n সমান পেয়ে যাচ্ছি 9, সেটা কি অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা মধ্যমা কি পাই? মধ্যমা সমান n প্লাস 1/2তম পদ। n বলতে এক্ষেত্রে 9, তাহলে 9 প্লাস 1/2তম পদ, অর্থাৎ 10/2 বলতে 5তম পদ কোনটা রয়েছে দেখো, 5তম পদ 1 2 3 4 5। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে কত? 11। যা তোমাদের অপশানে কত রয়েছে? অপশান ডি তে। এবার এক্ষেত্রে যেহেতু কম সংখ্যক আছে তো তাই আমরা এভাবে ভাবতে পারি, দেখো 9টা রয়েছে, 4টে 4টে দুদিকে চলে যাবে আর 5 নম্বর পদ হয়ে যাবে মধ্যমা। দেখো এদিক থেকে একটা ক্যান্সেল করে এদিক থেকে একটা, এই যে ক্যান্সেল করছি আমি, তাহলে মিডিলে কোন বেটা পড়ে থাকছে? মিডিলে দেখো 11 পড়ে থাকছে। এইভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এরপর 2 এর দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আছে, যে কোনো 5টি তোমাদের করতে হয়, সেগুলো দেখে নেবো। প্রথমে একের অঙ্ক কি রয়েছে? বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসের সুদ। আমি আগে অঙ্কটা লিখে নেব। বার্ষিক a% সরল সুদের হারে, অঙ্কটা লিখছি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে। b টাকার c মাসের সুদ, b টাকার c মাসের সুদ। সুদ সমান আমরা কি জানি? i সমান p/100। তাহলে p বলতে এখানে কত টাকা? b টাকা। তাহলে চলে আসছে b ইন্টু টাইম বলতে c মাস। তাই এটাকে মাসে রাখলে হবে না। আমি কি বলেছি যে i সমান p/100। তুমি ফর্মুলাটা ইউজ করতে গেলে অবশ্যই টাইমটাকে তোমাকে বছরে আনতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু c মাস রয়েছে, মাস থেকে বছরে গেলে কি করব? অবশ্যই 12 দিয়ে ভাগ করব। তার মানে চলে আসছে c/12। pt আর বলতে কত রয়েছে? a/100। কত চলে আসছে দেখো? a b c বাই 12 আর 100 গুণ করলে 1200। তার মানে 2 এর দাগে 1 এর প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে? শূন্যস্থান পূরণে a b c বাই 1200। এরপর 2 এর অঙ্কে যাব। 2 এর অঙ্ক করণে থেকে রয়েছে কি রয়েছে দেখো, রয়েছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। তাই এটা বলি তোমাদের বইয়ের অঙ্ক, পাঠ্যপুস্তকের অঙ্ক, তাই এটা তোমাদের অসুবিধা হওয়ার কথাই নয়। তবু আমি একবার বলে দিচ্ছি। 3√48 এটাকে ভাঙলে অবশ্যই এইভাবে আমরা ভাঙতে পারি 16 গুণিতক 3। আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি 75কে 25 ইন্টু 3। আর এটাকে এভাবে লিখতে পারি 64 ইন্টু 3। 64 আর 3 গুণ করো, 3 4 12 হাতে 1, 3 6 18 19। মিলে যাচ্ছে। এবার কেন এরকম ভাঙলাম না, এগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা, সহজে আমরা রুট নির্ণয় করতে পারবো। তাহলে দেখো বাইরে আছে 3, √16 জন্য আসবে 4 আর √3। এখানে 4 আছে বাইরে, 25-এর জন্য আসবে 5 আর √3। কেন 3-এর তো জোড় নেই, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এক্ষেত্রে একই রকম দেখো 64 জন্য আছে 8 আর √3। তাহলে পেয়ে যাচ্ছি কত? 3 4 12 √3 মাইনাস 4 5 20 √3 আর 8 √3। তাহলে এবার দেখো 12টা আর এখানে 8টা, টোটাল কয়টা হচ্ছে? প্লাসে 20টা √3 আর মাইনাসেও 20টা √3। কাটাকুটি হলে কত? 0 করে থাকবে। তাহলে 2 এর দাগে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0। এরপর 3 অঙ্কেতে যাব। 3 অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক এবং এটা অনেক অনেক বোঝার আছে। তা ভালো করে দেখো, কনসেপ্ট আমি ক্লিয়ার করে ছেড়ে দিচ্ছি। কি রয়েছে? একটি ঘনক এবং একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। কি কি রয়েছে? একটা ঘনক রয়েছে আর একটা গোলক রয়েছে। তা গোলকের পরিচয় হচ্ছে তার ব্যাসার্ধ, যেটা আমরা ধরে নিচ্ছি আর ঘনকের পরিচয় হচ্ছে তার বাহু, সেটা হচ্ছে a। এবার কি কন্ডিশন দেওয়া আছে? দেওয়া আছে যে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তা ঘনকের পৃষ্ঠতল বলতে ঘনকের তো মোট 6টা তল, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে? 6a² সমান কি বলেছে? গোলকের পৃষ্ঠতল। গোলকের পৃষ্ঠতল বলতে বক্রতল, সেটা আমরা কি জানি? 4π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। এখান থেকে কি করব? এখান থেকে আমরা a/r এর ভ্যালুটা বার করে নেব। তা দেখো কি আসছে? a²/r² সমান পেয়ে যাব 4π/6, তাই তো? r² এবার এলে ভাগ হবে, তাহলে পেয়ে যাচ্ছি a/r সমান স্কোয়ারটা উপায় গেলে হয়ে যাচ্ছে √ভাগ 4π/6। এবার কি জানতে চেয়েছে? এবার জানতে চেয়েছে তাদের আয়তনের অনুপাত। তাহলে দেখো ঘনকের আয়তন কি আসবে? বাহুর কিউব অর্থাৎ a কিউব।
গোলকের আয়তন আসবে কি 4/3 পাই আর কিউব, এই তো। তার মানে এটা কি বোঝাচ্ছে, ইস্টু মানে ভাগ, a কিউব বাই 4/3 পাই আর কিউব। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তিনটা উপরে চলে যাবে, 3/4 নিচে তো পাই থেকে যাচ্ছে, a বাই আর এর হোল কিউব, এটা আমরা লিখতে পারি a কিউব বাই আর কিউব, তো সেটাকে একসঙ্গে লিখছি কি a বাই আর এর হোল কিউব। কেন, a বাই আর এর ভ্যালুটা আমার রয়েছে সেটা বসাবো বলে। এবার দেখো কি আসছে 3/4 পাই, এটা যদি আমরা কিউব করি কি আসবে 4 পাই/6, এই রুটকে আমরা কিউব করছি। তাহলে দেখো 3/4 পাই, যখন আমরা রুটকে 3 বার গুণ করবো, 2 বার গুণ করলে সেটা বেরিয়ে আসে, তাহলে ধরে নাও আমি 2 বার প্রথমে গুণ করছি আর একটা আমি রেখে দেবো, তো দুটো টার্ম যখন আসবে 4 পাই/6 হবে, আর একবার জন্য রুট থেকে যাবে, রুটো ভাগ 4 পাই/6। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি আসছে 4 পাই ক্যান্সেল, 3×2=6, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো 4টা বাইরে এলে কত হবে 2, চলে আসছে √π/6, আর এর নিচে একটা 2 ছিল, 2 ক্যান্সেল হবে, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি √π/√6, আর এটাই তোমাদের সঠিক উত্তর। তা এটা কত অঙ্ক ছিল, এটা ছিল তোমাদের 2 এর দাগে 3 অঙ্ক, তার সঠিক উত্তর √5/√6। প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট তোমরা ক্লিয়ার পাবে, তাই আমার রিকোয়েস্ট যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এরপর 2 এর দাগে যে 4 অঙ্কটা আছে দেখে নেবো, ত্রিকোণমিতি থেকে কি রয়েছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1, কি জানতে চেয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটা। তাই এক্ষেত্রে আমরা একটা সূত্র আনবো, কি দেখো আমরা অবশ্যই জানি প্রত্যেকে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো সূত্র তোমাদের জানাই কথা। এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এটাকে আমরা ভেঙে ফেলবো কিভাবে, দেখো a প্লাস b মাইনাস b, তাহলে চলে আসবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, আর ডান দিকে তো আছে 1। এবার দেখো এই যে ভ্যালুটা দেওয়া আছে অলরেডি, আমরা বসিয়ে দেবো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কত, এটা মান রয়েছে √2 - 1 সমান 1, তাহলে পেয়ে যাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1, √2 + 1 গুণ আছে, উপরে গেলে ভাগ হবে। এবার এইরকম কিন্তু উত্তরটা রাখবে না তোমরা, সবসময় যখন কর্ণের নিচে থাকবে তাকে নিরসন করে উত্তরটা দেবে। তাহলে কি করবো, এটা তোমরা অবশ্যই জানো, নিচে যে √2 - 1 আছে এই বেটাকে আমরা কি দিয়ে গুণ করবো, তার অপোজিট সাইন অর্থাৎ √2 + 1 দিয়ে, যা নিচে গুণ করেছি এটা ব্যালেন্স হারিয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে উপরে গুণ করবো, তাহলে আবার ব্যালেন্সে চলে আসবে √2 + 1, উপরে তো 1 ছিল, 1 এর সঙ্গে তুমি যাই গুণ করবে তাই আসবে। এবার দেখো উপরে চলে আসছে √2 + 1, নিচে a - b a + b, তাহলে সূত্রে গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাহলে উপরে √2 + 1, নিচে কি আসছে √2 এর স্কয়ার বলতে 2, 1 এর স্কয়ার মানে 1, 2 - 1 সমান কি 1, ওটা লিখলাম না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত √2 + 1। এবার 2 এর দাগে 5 অঙ্কটা দেখে নেব, কি রয়েছে 7x - 2 10, 7x - 2 10, আর রয়েছে x + 3, এই যে সংখ্যাগুলো রয়েছে এদের যৌগিক গড় কত বলেছে, যৌগিক গড় 5 হলে x এর মান কত। তো এদের যৌগিক গড় আমরা কিভাবে নির্ণয় করব, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব, করার পর ভাগ করব কত দিয়ে, কতগুলো সংখ্যা রয়েছে তা দিয়ে। তা দেখো এদের যৌগিক গড় কত হবে, এদের যৌগিক গড় কত পাবো, প্রত্যেকটা সংখ্যাকে আগে যোগ করে নেব, 7 + x - 2 + 10 + x + 3 বাই কি পাবো, কতগুলো সংখ্যা দেখো 1 2 3 4, চারটে সংখ্যা। এবার এটা সমান কি রয়েছে, এটা রয়েছে 5, তাই তো যৌগিক গড়টা দেওয়া আছে, যৌগিক গড় দেওয়া আছে 5, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, x এর মানটা বার করতে হবে। দেখো উপর থেকে কি পাচ্ছি 10 7 17 3 20, সেখান থেকে 2 গেলে 18, x কটা থাকছে দুটো, 4টা এবারে ভাগ ছিল ওদিকে গেলে গুণ হবে, 4 5 20, তাহলে পেয়ে যাচ্ছি কত 2x = 20 - 18 সমান কি 2, তাহলে x সমান কি 2/2 সমান 1। তাহলে এক্ষেত্রে শূন্যস্থান পূরণে 2 এর দাগে 5 এর অঙ্কের সঠিক উত্তর কি হবে, যে x এর মান হবে 1। পরের যে প্রশ্নটা রয়েছে 5 এর প্রশ্ন, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি ড্যাশ, তাই এটা তোমাদের তো জানাই আছে যে বৃত্তস্থ সামান্তরিক কি হয়, সর্বদা আয়তক্ষেত্র হয়। এবার আমরা
তিনের দাগে সত্য মিথ্যা, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তা দেখা যাক কতগুলো সত্য আসে কতগুলো মিথ্যা আসে। তা তিনের একে কি রয়েছে? তিনের একে প্রশ্নে রয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। এই যে সেন্টেন্সগুলো রয়েছে খুব ভালো করে পড়বে, কেন পরীক্ষায় খুব কুইক জাজমেন্ট করতে গিয়ে ভাষাগুলো গুরুত্ব দাও না, তখন ভুলভাল করে আসো। আগে ভালো করে শোনো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর মূলধনটা অপরিবর্তিত থাকে, এটা কি সত্য? এটা হচ্ছে একেবারে মিথ্যে। কেন? চক্রবৃদ্ধি সুদের বেলা প্রথম বছরে তোমার যে আসল থাকে, পরের বছরে কি হয় না, প্রথম বছরে যে মোট সুদ পেলে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় বছরে কি হয়, নতুন আসল তৈরি হয়। তাহলে আসল তো বছরের পর বছর ক্রমাগত পরিবর্তন হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো অপরিবর্তনের প্রসঙ্গ নেই। তাহলে এই যে স্টেটমেন্টটা রয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে, এটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে তিনের একেই আমরা পেয়ে গেলাম মিথ্যা। দেখো মিথ্যা দিয়েই শুরু, তো দেখা যাক সত্যের খোঁজে কোথায় সত্যের সন্ধানে যাই। এবার দুইয়ের প্রশ্ন যেটা রয়েছে, দুইয়ের প্রশ্নে রয়েছে কি রুট 192 আর কি আছে রুট 162, এই দুটো সদৃশ করণী কিনা দেখতে হবে। আমি আগের যতটা ছোটখাটো চেহারায় নিয়ে যাওয়া যায় সেটা যাচ্ছি, তারপরে সদৃশ করণী কি সেটাই ফিরবো। রুট 192 এ তো একটু আগেই অঙ্ক হয়েছে, এটাই কিভাবে ভেঙেছিলাম বলতো? রুট 192-কে 64 ইন্টু 3, তার 64 থেকে বেরিয়েছিল 8 রুট 3, এটাই তো এসেছিল। এবার রুট 162-কে কিভাবে ভাঙবো বলতো? এটাকে লিখতে পারি আমরা, তোমরা এই ছোটবেলার মতো 2 দিয়ে 3 দিয়ে ভেঙে ভেঙে করতে পারো, আমি এক্ষেত্রে একটু বড় হচ্ছে তো একটু চিন্তা ভাবনাটা বড় করতে হবে। 162 কি হবে? 81 ইন্টু 2 করতে পারি, 81 থেকে বেরিয়ে আসবে 9 আর রুট 2। এবার দেখে বলো, এটা আসছে 8 রুট 3 আর এটা 9 রুট 2, সদৃশ করণী হবে? দেখতে একই রকম করণী কি? এখানে রুট 3 রয়েছে, এখানে রুট 2। সদৃশ করণী বলতে তোমাকে রুটের মধ্যে একই টার্ম থাকতে হবে, একই ডিজিট থাকতে হবে। দেখো এক্ষেত্রে রুটের মধ্যে কি রয়েছে 3 আর এখানে রয়েছে 2, তাহলে কখনোই এরা সদৃশ করণী নয়। তার মানে আমরা দুইয়ের স্টেটমেন্ট কি পেয়ে যাচ্ছি? মিথ্যা। দুইয়ের স্টেটমেন্টও পেয়ে যাচ্ছি মিথ্যা। তাহলে এখনো সত্যের সন্ধানে আরো যেতে হবে, কেন এখনো মিথ্যাই আছে। আর দেখা যাক তিনের অঙ্কে সত্য আসে কি মিথ্যা। তিনের অঙ্কে কি রয়েছে? তিনের দাগে তিনের অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাই এটা দেখেই বুঝতে পেরেছো যে আমরা সত্যে খুব কাছাকাছি চলে এসেছি। তাই এবার সেটা প্রমাণ করে দেখাই। শঙ্কু এরকম থাকে তো, শঙ্কুর ক্ষেত্রে এটা কি হয়? উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা এল। তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে উচ্চতা ব্যাসার্ধ আর কি হচ্ছে তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অর্থাৎ 3টে বাহু, আর সেটাই তো দেওয়া আছে। তার মানে আমরা অলরেডি পেয়ে গেলাম সত্য। সত্য কি এবার আমরা পেয়ে গেছি। এরপরে 4 অঙ্কে যাব। 4 অঙ্কে কি রয়েছে? 4 অঙ্কে বলেছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। একটা খুঁটি রয়েছে, তার ছায়ার দৈর্ঘ্য 0, তাহলে তার উন্নতি কোণ কত? আমি প্রথমে অঙ্কের মাধ্যমে দেখাবো, তারপর এমনি বাস্তবে রিয়েলাইজেশন করাবো। কি রয়েছে দেখো, একটা খুঁটি রয়েছে, আমি ছবিটা আঁকছি। ধরো এটা এ বি একটা খুঁটি, তার ছায়াটা আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিসি। পরে ওটাকে আমরা ধরবো বিসি নেই, তার মানে বিসি ভ্যালুটা আমরা 0 বসাবো। এবার উন্নতি কোণ বলতে এই জায়গায় তো সূর্য বেটা বসে আছে, সূর্য বেটা নয় সূর্য মামা হবে। তাহলে এক্ষেত্রে কি কোণটা ধরলাম থিটা, এটা হচ্ছে সূর্য মামার উন্নতি কোণ। তাহলে কি আসবে? আসবে ট্যান থিটা। ট্যান 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 কি আসছে? লম্ব বাই ভূমি। লম্ব বলতে এ বি আর ভূমি বলতে বিসি। এবার বলো স্তম্ভের ছায়া নেই, তাহলে বিসি কি থাকবে? বিসি থাকবে না। এই জায়গায় কি আসবে বলো তো? এই জায়গায় আসবে 0। কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে কি ভাগ করতে পারি? তার মানে এই জায়গাটা কি আসছে? এটাকে আমরা যদি ভাষায় লিখি অসংজ্ঞাত। অসংজ্ঞাত বাবু কখন হয়? ট্যান কত মান অসংজ্ঞাত? ট্যান 90 ডিগ্রি। তাহলে থিটা আমরা পেয়ে যাচ্ছি কত? থিটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ কত? 90 ডিগ্রি। আর তাই তো তোমাদের দেওয়া আছে, দেখো সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি। তাহলে এই স্টেটমেন্টটা পেয়ে যাচ্ছি কি সত্য। এবার একটু বলি, এটা অঙ্ক না করেও বোঝা যায় যে একটা খুঁটি রয়েছে, এই যে খুঁটি, তার কোনো ছায়া নেই। তার মানে সূর্য মামা কোথায় আছে? একদম মাথার উপরে।
তাই না? তবেই তো ছায়া থাকবে না, একটু এদিক ওদিক হেলে থাকলে ছায়া কিন্তু পাবে। যখন ছায়া পাচ্ছ না তার মানে ওই খুঁটির ওপরে হচ্ছে সূর্যমামা আছে, তখন কি হবে, কোনো ছায়া পাবো না, তার মানে উন্নতি কোণ কত, 90 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে 3-5 অঙ্কে জ্যামিতি থেকে রয়েছে ও কিন্তু একটা বৃত্ত, তাই এ বি ও সিডি যে আর দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি 45 ডিগ্রি, সেটা সত্য না মিথ্যা দেখতে হবে। কি রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, ঠিক আছে। এবার কি বলেছে, এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডি 45 ডিগ্রি, সেটা সত্য না মিথ্যা। তা কত আসে দেখে নি। দেখো ও এ যা হবে ওডি তা হবে, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। আর ও সি যা হবে ও বি তা হবে, সেটাও কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর বলা আছে এ বি যা সিডি তা, তাহলে দুটো ত্রিভুজ কি সর্বসম, এস এস এস। আর সর্বসম হলে কি অনুরূপ বাহু সমান হয়, অনুরূপ কোণও সমান হয়। তাই এক্ষেত্রে দেখো এ ও বি কোণটা অনুরূপ কোণ আমরা নিতে পারি সিওডি, তাহলে এটা আসা উচিত কত 60 ডিগ্রি, কিন্তু দেওয়া আছে কত 45 ডিগ্রি। তার মানে স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে, স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। এরপর 6 প্রশ্নে কি রয়েছে, পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। তো দেখো এবার 3-এর দাগে 6-এর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নে সত্যের কি মিথ্যা জয় হয় সেটা দেখতে হবে, যে পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র, পরিসংখ্যা বহুভুজ সেটা রৈখিক লেখচিত্র এক প্রকার কিনা সেটা দেখতে হবে। তা অবশ্যই একটু তোমরা খেয়াল করলে ক্লাস 9-এ ছিল তোমাদের যে পরিসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করতাম আমরা কি করতাম, দুটো বিন্দুর সংযোজক সরলরেখা অঙ্কন করতে হতো, তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা কি সরলরেখা পেতাম, তার মানে লেখচিত্রটা ছিল রৈখিক এবং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। তা দেখো ক্লিয়ার কিভাবে বলছি, আমি ক্লিয়ার করছি তোমাদের যদি ডাউট থাকে, যে এইরকম ছিল অক্ষগুলো, এটা মনে করো এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এইরকম তোমার শ্রেণীগুলো থাকতো, তাই না। কি করতাম, এই শ্রেণীগুলোর মধ্যবিন্দু আর একটা পরিসংখ্যা থাকতো, মনে করো এইখানে একটা পয়েন্ট আসছিল, তারপর এইভাবে উঠতাম, উঠে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অথবা এখানে একটা পয়েন্ট। তা কি করতাম, প্রথমে আমরা মূল বিন্দুর সঙ্গে যুক্ত করতাম, তারপর এখান থেকে এটা, এখান থেকে এটা, এরকম আসতো, তো এরকম আসতো। তার মানে দেখো এই যে আমরা লেখচিত্রগুলো অঙ্কন করছি, এই একটা বিন্দু রয়েছে, এই একটা বিন্দু, তার সংযোজক সরল রেখা। সুতরাং যেহেতু সরল রেখা থাকছে, তার মানে এই যে পরিসংখ্যা বহুভুজ এই লেখচিত্র হচ্ছে রৈখিক, কি হয়ে যাচ্ছে, রৈখিক। তাহলে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা কি সত্য, তাহলে শেষে সত্যেরই জয় হলো। এরপর 4 দাগে একে অঙ্কটা আমরা দেখে নেব, কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরের সুদে মূল্যে কত গুণ হবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা ধরে নিচ্ছি, কি রয়েছে, 6,000 টাকা 5 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়, তাহলে আসলটা আমি ধরে নিচ্ছি পি, ধরি আসল হচ্ছে পি টাকা, পি টাকা। কি বলেছে, 5 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়, 6,000 টাকা আমি লিখছি না এক্ষেত্রে, হ্যাঁ 6,000 টাকাটাকে পি ধরে নিয়েছি, পি ধরলেও অঙ্কটা হয়ে যাবে। সুদে মূল্যে দ্বিগুণ হয় 5 বছরে এবং সেটা অবশ্যই চক্রবৃদ্ধি। দ্বিগুণ হয় বলতে সমল চক্রবৃদ্ধি কত পাচ্ছি, 2p সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার n, বলতে কত বছর, এখানে কত দেওয়া আছে 5 বছর, 5 দেখুন n এর জায়গায় কত হবে 5 হবে। দুদিক থেকে যদি পি পি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার 5 সমান 2। এবার সূচকের নিয়মে একটু তোমরা খেয়াল করো, কি আসবে 1 প্লাস r বাই 100 সমান 2 টু দা পাওয়ার 1 বাই 5। পাওয়ারটা তো উল্টে যায় না, 5 ছিল 5-এর নিচে কিছু নেই মানে 1, ওপারে গেলে কি হবে 5 বাই 1টা হয়ে যাবে 1-এর 5। এবার কি বলেছে 20 বছরের সুদে মূল্যে কত গুণ হবে, ধরে নিচ্ছি, ধরি 20 বছরের সুদে মূল্যে, সুদে মূল্যে কত গুণ হবে, x গুণ হবে, এটা আমরা ধরে নিচ্ছি যে x গুণ। তার মানে সমল চক্রবৃদ্ধি কি হবে, আসলের x গুণ, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কি
যে পি ইন্টু এক্স, আসল তো পি ছিল, যে 6,000 টাকা দেওয়া ছিল সেটাকে আমরা পি ধরে নিয়েছি। তাই এই পিটা ব্র্যাকেটে লিখে দেবে পি সমান কত, 6,000 টাকা। তাহলে কোনো ডাউট থাকলো না, আমরা 6,000 টাকাটাকে পি ধরে নিয়েছি, বড় টার্মটাকে একটা ছোট সংখ্যায় ধরে নিয়েছি। এবার এটা কি বলেছে 20 বছরে, তাহলে একই রকম কি আসবে 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার কত 20, পি থাকবে এখানে পি ইন্টু, এবার দুদিক থেকে পি পি যদি ক্যান্সেল হয় কত পড়ে থাকবে বলতো, এক্স সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 20। এবার আমরা একটু ভ্যালু বসাবো, এক্স সমান এই যে 1 প্লাস আর বাই 100, তার ভ্যালুটা কত হয়েছে 2 টু দা পাওয়ার 1/5, তাহলে 2 টু দা পাওয়ার 1/5 তার পাওয়ারটা হয়ে যাচ্ছে 20, সমান কত পাবো 2 টু দা পাওয়ার 5 4 20 4। তাহলে কি পেয়ে যাচ্ছি এক্স সমান 2 টু দা পাওয়ার 4, অর্থাৎ 2 কে 4 বার গুণ করলে কি পেয়ে যাব 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16। তাহলে আমাদের কি বলেছে যে 20 বছরের সুদে মূলে কত গুণ হবে, 20 বছরের সুদে মূলে হয়ে যাচ্ছে 16 গুণ, এটাই সঠিক উত্তর। তাই একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এরপরে 2 এর অঙ্কেতে যাব, অংশীদারি কারবার থেকে রয়েছে 4 এর দাগে 2 এর অঙ্কে কি বলেছে দেখে নাও। বলেছে এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, অর্থাৎ মোট লাভ, এটা নোট করব, মোট লাভ কত রয়েছে, মোট লাভ সমান 1050 টাকা। এবার কি বলেছে এর মূলধন 900 টাকা, এটাও লিখব, এর হচ্ছে মূলধন 900 টাকা এবং লাভ কত আছে, লাভ রয়েছে, এর লাভ কত, এর লাভ হচ্ছে 630 টাকা, 630 টাকা। তাহলে বলো তো বি এর লাভ কত হবে, টোটাল লাভ থেকে এর লাভটা বাদ দেবো, টোটাল লাভ কত রয়েছে 1050, সেখান থেকে আমরা বাদ দেবো কত, এর লাভ 630, তার মানে কত পেয়ে যাব 420 টাকা, কার লাভ, বি এর লাভ। এবার জানতে চেয়েছে যে বি এর মূলধন কত ছিল, দেখো যেহেতু এক্ষেত্রে কোনো এক্সট্রা কন্ডিশন নেই, তার মানে তাদের মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশ বন্টনের অনুপাতও তাই হবে। তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বি এর মূলধন বাই এ এর মূলধন সমান বি এর লাভ বাই এ এর লাভ, অতএব তাহলে কি পেয়ে যাব বি এর মূলধন সমান, ডান দিকে যা আছে লিখে ফেলি, বি এর লাভ বাই এ এর লাভ, একটা ভাগ রয়েছে এর মূলধন, ওপারে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ইন্টু এ এর মূলধন। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই, বি এর লাভ রয়েছে 420, এর লাভ কত 630, ইন্টু এর মূলধন কত 900 টাকা, কাটাকুটি করলে কি আসবে দেখো, একটা জিরো ক্যান্সেল করলাম, 9 7 63, 9 10 90, 7 6 42, আর একটা শূন্য, তাহলে চলে আসছে কত 60 আর 10 গুণ করলে 600 টাকা। এটাই হচ্ছে কি পেলাম বি এর মূলধন। সুতরাং তাহলে বি এর মূলধন হচ্ছে 600 টাকা। এবার 3 অঙ্কটা কি রয়েছে দেখো, আগে সম্পর্কগুলো লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু -17, আর কি রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 4z, ওয়াই স্কোয়ার প্লাস 4z ইকুয়াল টু রয়েছে কত 1, আর রয়েছে জেড স্কোয়ার প্লাস 2x, জেড স্কোয়ার প্লাস 2x সমান রয়েছে 2। কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ভ্যালুটা কত। তা কি করব দেখো, প্রথমে এই যে 3টে সমীকরণ রয়েছে, প্রত্যেকটা যে সমীকরণ রয়েছে তাদের বাম দিক যোগ করব আর ডান দিক যোগ করব, তাহলে কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 6y, প্রথমটা বাম দিক, দ্বিতীয়টা বাম দিকে কি রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 4z, তৃতীয়টার বাম দিকে রয়েছে জেড স্কোয়ার প্লাস 2x, ডান দিকটা যোগ করে নেব, -17 প্লাস 1 প্লাস 2, তাহলে পেয়ে যাচ্ছি কি এক্স স্কোয়ার, এর পাশে রাখবো কি এক্স রিলেটেড টার্ম অর্থাৎ 2x, তারপর রাখছি
ওয়াই স্কোয়ার, তার পাশে রাখবো ওয়াই রিলেটেড টার্ম 6y। এরপর জেড স্কোয়ার, আর জেড রিলেটেড টার্ম কোথায় রয়েছে 4z, সমান ডান দিকে কি থাকছে 17, সেখান থেকে যদি 2 আর 1 3 চলে যায়, পড়ে থাকবে -14। এরপর কি করছি দেখো, সবগুলোকে -14 যেটা রয়েছে ডান দিকে সেটা বাম দিকে আনবো। তার সঙ্গে সঙ্গে একটু সাজিয়ে নিই, যে এক্স স্কোয়ার প্লাস 2x, আচ্ছা পরের লাইনেই নয়তো সাজাই, 6y প্লাস জেড স্কোয়ার প্লাস 4z -14 কি হবে +14 = 0। এবার এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো আমরা খুব সহজে বার করতে পারি। কি হবে দেখো, এটা দেখেই বুঝতে হবে যে 2ab ফরম্যাটটা আমাদের তৈরি আছে, b স্কোয়ার ফরম্যাটটা তৈরি করতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস লিখতে পারি 2 × x × 1, তাহলে 2x পেয়ে যাচ্ছি। আর b বলতে কি 1, আমরা লিখে ফেলি 1 স্কোয়ার, পরে দেখবো যে ঠিকঠাক আসছে কিনা। এবার তারপরে রয়েছে y স্কোয়ার, 2 × y, 6y আনতে গেলে আমরা কি করব, 2y তো আছে, তাহলে ওকে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 6y পাবো। তাহলে 3টা হচ্ছে b, তার মানে b স্কোয়ার বলতে 3 স্কোয়ার। একই রকম দেখো জেড স্কোয়ার প্লাস 2 × z × 4z আনতে গেলে কি করতে হবে, আরো 2 লাগবে, কারণ 2 রয়েছে, 2 দিয়ে গুণ করবো, প্লাস b বলতে তাহলে 2 স্কোয়ার, আর কি দেখে নেবো এবার যে কোনো এক্সট্রা থাকছে কিনা। 1 স্কোয়ার বলতে 1, 3 স্কোয়ার বলতে 9, 9 আর 1 যোগ করলে 10 পেয়ে যাচ্ছি, আর 2 স্কোয়ার বলতে 4, তাহলে কত 4 9 13 আর 1 যোগ করলে 14। এই 14টা ভেঙে আমরা এইভাবে লিখে নিয়েছি, তাহলে আর 14 থাকছে না, ডান দিকে শুধু 0 থাকছে। এবার দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি, এই টোটালটা থেকে লিখতে পারি x + 1 এর হোল স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি y + 3 এর হোল স্কোয়ার। এটা কিভাবে লিখতে পারি z + 2 এর হোল স্কোয়ার = 0। এবার দেখো তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তাহলে তারা কি হবে, প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। এই লাইনটা কিন্তু লিখতে হবে, যেহেতু তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তাহলে সুতরাং তারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, x + 1 = 0, y + 3 = 0, z + 2 = 0। তার মানে x কি হচ্ছে -1, y -3, z -2। x y z এর মান পেয়ে গেছি, ওখানে বসাবো। x স্কয়ার বলতে কি হবে -1 এর স্কয়ার, y স্কয়ার বলতে -3 এর হোল স্কয়ার, আর z স্কয়ার বলতে -2 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার হলো। তাহলে -1 স্কয়ার বলতে 1, -3 স্কয়ার বলতে মাইনাসকে 2 বার গুণ করা মানে কি প্লাস হয়ে যাবে, আর 3 স্কয়ার মানে 9। একই রকম মাইনাসকে 2 বার গুণ করলে প্লাস, আর 2 স্কয়ার বললে 4, তাহলে কত আসছে 9 4 13 কে 14। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 4 দাগের 4 অঙ্কে যাব। কি রয়েছে আগে সম্পর্কটা লিখে ফেলি। 4 দাগের 4 অঙ্কে রয়েছে x² / by + cz, x² / by + cz সমান, আর কি রয়েছে y² / cz + ax, আর z² / ax + by সমান কত রয়েছে, সমান রয়েছে 2। তাহলে বলো প্রত্যেকটা টার্ম হচ্ছে 2 এর সঙ্গে সমান, আমরা কি করতে পারি, এটা যদি চাপা দিয়ে দেখো x² সমান কি হবে, এটা ভাগ রয়েছে 2 এর সঙ্গে গিয়ে গুণ হবে, তার মানে পেয়ে যাচ্ছি কি x² সমান 2 দিয়ে গুণ করলে 2by + 2cz, y² সমান পেয়ে যাব কি 2cz + 2ax, আবার z² সমান পেয়ে যাব 2 দিয়ে গুণ করলে 2ax + 2by। কার ভ্যালু জানতে চেয়েছে, c/2c + z, c/2c + z, আর কি b/2b + y, আর রয়েছে a/ নিশ্চিত 2a + x। এবার কি করবো দেখো, আমাদের হাতে রয়েছে x² y² z² ভ্যালু,
সেটা আমাদের তৈরি করতে হবে। সুতরাং দেখো এখানে জেড স্কয়ার তৈরি করতে গেলে জেড দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে যেমন গুণ করবো ওপরে গুণ করবো, তাহলে পেয়ে যাচ্ছি সি জেড বাই 2cz প্লাস জেড স্কয়ার। একে কি করবো বি দিয়ে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াইটা ওয়াই স্কয়ার হয়ে যাবে, তাহলে উপরে ওয়াই দিয়ে গুণ করবো বি ওয়াই বাই 2b ওয়াই, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। একে এক্স দিয়ে গুণ করলে কি পাবো এ এক্স বাই 2ax প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার ভ্যালুগুলো আমরা বসাবো বলে, তাহলে কি চলে আসছে সি জেড বাই, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও 2cz, জেড স্কয়ারের ভ্যালু কত 2ax প্লাস 2by, আর দেখো by বাই 2by প্লাস ওয়াই স্কয়ারের ভ্যালু কত 2cz প্লাস 2ax, ax বাই 2ax প্লাস এক্স স্কয়ার বলতে কত রয়েছে 2by প্লাস 2cz, প্রত্যেকটা নিচে একই চলে এসছে, তবে যোগ করলে অবশ্যই কি হবে লসাগুটা 2cz 2by আর 2ax চলে আসছে, উপরে দেখো cz by ax, তাহলে উপরে যা আছে রাখলাম আর নিচে দেখো 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে cz প্লাস by প্লাস ax, উপর নিচে ক্যান্সেল হবে, তাহলে কত পড়ে থাকছে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4 দাগে 5 অঙ্কটা দেখে নেব। জ্যামিতি থেকে একটা অঙ্ক রয়েছে, খুব ভাইটাল অঙ্ক, একটু মন দিয়ে দেখবে, অনেক বোঝার আছে। কি বলেছে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি। এবার কি বৃত্ত দুটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে এবি এর দৈর্ঘ্য কত? অর্থাৎ এবি বলতে বৃত্তের যে দুটো কেন্দ্র রয়েছে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে। তার ছবিটা আগে আঁকবো। এ কি রয়েছে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। দেখো আগে ছবিটা ভালো করে বুঝতে হবে যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে, আর রয়েছে 2 সেন্টিমিটার একটা বৃত্ত, 2 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা বৃত্ত এইভাবে রয়েছে। এটা আছে এ আর এটা বি, এদের একটা তির্যক স্পর্শক রয়েছে, সেই তির্যক স্পর্শকটার দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার। তাহলে তির্যক স্পর্শকটা এঁকে নিয়ে আগে। তির্যক বলতে এইরকম ছবিটা আসবে, ঠিক আছে, এটা নাম দিচ্ছি সি আর ডি। সিডি হচ্ছে তির্যক স্পর্শক। জানতে চেয়েছে কি এ বির মধ্যে দূরত্ব, এ বির দূরত্বটা জানতে চেয়েছে। তো এটা একটা শর্টকাট সূত্র হয়, সেই সূত্রটা আমি পরে বলছি। আগে তোমাদের দেখে নিতে হবে যে ডিটেলস ক্যালকুলেশন, যেটা তোমাদের কনসেপ্ট তৈরি করবে এবং তোমাদের নলেজ অনেক ইনক্রিজ করবে। তা দেখো এবার কি করবো আমরা এ বির মানটা নির্ণয় করার জন্য। আগে আমরা এক কাজ করছি যে বি বিন্দু দিয়ে সিডি যে তির্যক স্পর্শকটা ছিল তার সমান্তরালে একটা রেখা অঙ্কন করব। তা আগে একটু লিখে নিই যে ধরি সিডি হলো তির্যক স্পর্শক, তার মানে কি কি পেয়ে যাচ্ছি দেখো সিডি সমান 12 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আচ্ছা এসি কত পাবো, এসি কিন্তু বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 3 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার। আর বিডি কত পাবো আমরা, বিডি পেয়ে যাব দেওয়া আছে 2 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ। এবার কি করব বি বিন্দু দিয়ে সিডি সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। তাহলে অঙ্কনটা করি যে সিডির সঙ্গে সমান্তরাল ভাবে বি বিন্দু দিয়ে একটা রেখা কল্পনা করছি, রেখা অঙ্কন করছি, ঠিক আছে। সেটাকে এসি, সিটাকে একটু উপরে লিখি, বর্ধিত এসি কোন বিন্দু ছেদ করছে ই বিন্দুতে, ঠিক আছে, এটা লিখতে হবে। গুছিয়ে লিখবো কি বি বিন্দু দিয়ে সিডি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো, সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি যাকে বর্ধিত এসি ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে।
এই যে এই বিন্দু। এবার একটা জিনিস বোঝা আছে যে দেখো এই যে কোণটা 90 ডিগ্রি, তো কেন? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কোণ এসিডি সমান 90 ডিগ্রি, তাই তো। আবার দেখো সিডি আর বিই সমান্তরাল আর ছেদক কে এই, তাহলে এই কোণটা 90 হলে এটাও 90 ডিগ্রি হবে, কেননা এগুলো কি অনুরূপ কোণ। তাহলে কি পেয়ে যাচ্ছে, এটা গুছিয়ে লিখতে হবে। যেহেতু সিডি সমান্তরাল বিই এবং ছেদককে এই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাচ্ছি অনুরূপ কোণ। কোনটা? কোণ সিইবি। কোণ সিইবি সমান অনুরূপ কোণ কোনটা, এসিডি, যা রয়েছে 90 ডিগ্রি। তার মানে এটাও পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি। আরো কি রয়েছে দেখো, বিডিটা সমান হবে সিইর সঙ্গে, এবং বিডি সমান সিই, সেটা কত? বিডি তো রয়েছে 2 সেন্টিমিটার, তাহলে বিডি সমান সিই, এটা পেয়ে যাচ্ছি 2 সমান 2 সেন্টিমিটার। আর সিডির সঙ্গে কে সমান বলো তো, বিই সমান হবে, তাই তো, ছবিটা সেইভাবে আঁকা। সিডির সঙ্গে বিই, সিডি কত ছিল 12, তাহলে বিই হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এই যে ত্রিভুজ, কোন ত্রিভুজটা আমরা কনসিডার করছি এবার, এ ই বি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণটা হচ্ছে দেখো ই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কে না এ ই বি থেকে পাই। দেখো সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ, বলতে এ বি। তাহলে এ বি স্কয়ার সমান কি পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ লম্ব বলতে কি, লম্ব আর ভূমি বলতে যে কোনো একটা নেবো, এই যদি লম্ব হয় বি হবে ভূমি, তাহলে এ ই স্কয়ার প্লাস বি ই স্কয়ার। মানগুলো বসাও। এ ই বলতে কত, এ থেকে ই, এটা তো আমার 3, আর এটা 2 হওয়ার কারণে এটাও আমরা পেয়ে গেছি 2, তাহলে 3 + 2 তার হোল স্কয়ার, প্লাস বিই বলতে কোনটা, সিডি সমান 12 স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, 3 2 5, 5 স্কয়ার বলতে 25, 12 স্কয়ার বলতে 144, যোগ করলে 169 সমান কি 13 হোল স্কয়ার। তার মানে পেয়ে যাচ্ছি এ বি সমান 13 সেন্টিমিটার। বোঝা গেল? পুরো একদম কনসেপ্ট দেওয়া আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর যদি শর্টে করতে হয়, শর্টে আমরা কিভাবে করব, তো দেখো এক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি, টি স্কয়ার সমান ডি স্কয়ার মাইনাস আর1 প্লাস আর2 এর হোল স্কয়ার। তা বলে দিই যে তথ্যগুলো আগে কি, কোনটা কার কি পরিচয়। টি বলতে ট্যানজেন্টের দৈর্ঘ্য, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য। টি বলতে কি, স্পর্শকের দৈর্ঘ্য। আর ডি বলতে কি, ডি বলতে তাদের বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ডিস্টেন্স। হ্যাঁ, এটাই হয় মনে রাখো। আর আর1 আর2 কি, দুটো যে বৃত্ত রয়েছে তাদের ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে মানগুলো বসাও। টি বলতে ট্যানজেন্টের দৈর্ঘ্য হচ্ছে 12 স্কয়ার, ডি স্কয়ার মাইনাস আর1 বলতে 3, আর2 বলতে 2, দুটো বৃত্ত। তাহলে ডি স্কয়ার সমান কি হবে, 12 স্কয়ার বলতে 144, আর মাইনাসটা উপায় গেলে প্লাস, 3 + 2 বলতে 5, 5 স্কয়ার মানে 25 সমান 169 সমান 13 স্কয়ার। তাহলে ডি সমান কত পেয়ে যাচ্ছি, 13 সেন্টিমিটার। দেখো এই শর্টকাটটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। ঠিক আছে? তা 6 অঙ্কে কি রয়েছে দেখো, এবিসি কেন্দ্রীয় 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মানে বাইরে থেকে স্পর্শ করেছে। এবি সমান 5, এসি সমান 6, বিসি সমান 7। আগে লিখে নেই আর ছবিটা আঁকি। 3টে বৃত্ত রয়েছে, ধরো এইরকম 3টে বৃত্ত আমি আঁকছি, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। একটা বৃত্ত আছে, বহিঃস্পর্শ করেছে একে অপরকে। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। কি কি দেওয়া আছে, এবি সমান 5, এসি সমান 6, এবি সমান 5, এসি সমান 6, আর নিশ্চিত সি এ থাকবে, সরি বিসি থাকবে, বিসি সমান 7, বিসি সমান 7, এটা দেওয়া আছে। তা দেখো
এবি রয়েছে, বিসি রয়েছে আর এসি রয়েছে। জানতে চেয়েছে কি না বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য নয়, চেয়েছে এ কেন্দ্রীয় যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ। এই যে কেন্দ্রীয় বৃত্ত উপরে যেটা রয়েছে তার ব্যাসার্ধ। ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়াই আর এটা জেড ব্যাসার্ধ। ধরি এ বি সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে এক্স সেমি, ওয়াই সেমি ও জেড সেমি। তাহলে দেখো এ বি সমান কি, দেখতে পাচ্ছ ছবিতে এক্স প্লাস ওয়াই, অতএব এক্স প্লাস ওয়াই সমান 5। আর কি পাবো, বিসি বলতে রয়েছে 7, সেটা সমান কি, এটা তো ওয়াই এটা তো জেড, একই তো বৃত্তের ব্যাসার্ধ না, এটাও এক্স, তার মানে পাচ্ছি ওয়াই প্লাস জেড, বিসি ওয়াই প্লাস জেড সমান রয়েছে 7। আর এসি বলতে এক্স প্লাস জেড, সেটা সমান কত, 6। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এক্স, এই কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ এক্স। তার জন্য কি করব, সবগুলো সম্পর্কে যোগ করে দাও। কি পাবো, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, বাম দিকে যোগ করেছি, এবার ডান দিকে যোগ করো, 5 প্লাস 7 প্লাস 6। তাহলে কি আসছে, দুটো করে এক্স, দুটো করে ওয়াই, দুটো করে জেড, 2x 2y 2z, 7 5 12 6 18। তাহলে এখানে এই একটা এক্স, এই একটা এক্স, 2x, ওয়াই ওয়াই যোগ করলে 2y, জেড জেড যোগ করলে 2z। এবার 2 দিয়ে আমি যদি 2 কমন নিই, কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 18। 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2 9 18। আমাকে নির্ণয় করতে হবে এক্স। তাহলে এখান থেকে কি আমি হাঁটাবো, ওয়াই প্লাস জেড। দেখো ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে, সুতরাং এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এটা আমরা নাম দিচ্ছি 1, আর এটা ওয়াই প্লাস জেডটাকে নাম দাও, এটা নাম দিচ্ছি 2, বা এটাকে 1 নাম দিই যেহেতু প্রথমে, আর এটাকে 2 নাম দিচ্ছি। 2 মাইনাস 1 থেকে পাই, 2 এর বাম দিকে কি রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেখান থেকে 1 এর বাম দিক বাদ যাবে ওয়াই প্লাস জেড, 2 এর ডান দিকে রয়েছে 9 আর 1 এর ডান দিকে রয়েছে 7। তাহলে কি আসছে, ওয়াই আর জেড ক্যান্সেল হয়ে গেলে এক্স ইকুয়াল টু 9 থেকে 7 গেলে 2। তাহলে যেটা চেয়েছে আমাদের, এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, 2 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 3 দাগের 7 অঙ্ক, অঙ্কগুলো খুবই কিন্তু শক্তপোক্ত অঙ্ক, তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। কি রয়েছে দেখো, ত্রিভুজ এবিসি রয়েছে, তার বিডি ও সিই এই মধ্যমাদ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান 8 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত। ছবিটা আগে আঁকবো। কি বলেছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি রয়েছে, এই একটা ত্রিভুজ এ বি সি। এবার বলেছে কি, বিডি ও সিই মধ্যমা পরস্পরের উপর লম্ব। বিডি মধ্যমা বলতে এসির মিড পয়েন্ট, এটা হচ্ছে বিডি, আর সিই বলতে এরকম হবে সিই, এরা পরস্পর লম্ব বলতে এটা কি আসছে, 90 ডিগ্রি। কি জানতে চেয়েছে, দেওয়া আছে এবি সমান 6, এসি সমান 8, এবি সমান 6 আর এসি সমান 8, এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য। আগের অঙ্কের মতো এটা আমি একটু এক্সপ্লেন করে দেখাবো কনসেপ্টের জন্য, তারপর শর্টকাটটা আমি বলে দেবো। শর্টকাট বলতে এখান থেকে এক্সপ্লেন করলে যে সূত্রটা আসবে সেই সূত্রটা দিয়ে অঙ্ক করলেও হবে। তা দেখো এক্ষেত্রে কি করেছে, যে এই কোণটা 90 ডিগ্রি, মধ্যমা দুটি পরস্পরকে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দিচ্ছি জি। কি নাম দিলাম, জি। এবার আমাদের আস্তে আস্তে করে বিসি নির্ণয়ের দিকে এগোবো। কিভাবে, প্রথমে আসছি যে ধরি বিডি ও সিই পরস্পরকে কোথায়, জি বিন্দুতে ছেদ করে, অতএব দেখো যেহেতু সিই হচ্ছে মধ্যমা,
তাহলে এ থেকে ই যা হবে ই থেকে বি হবে। কেন, ইটা কি এ বির মিড পয়েন্ট। তার মানে আমরা লিখতে পারি যে বিইটা হচ্ছে হাফ অফ এ বি, বা একই রকম ওদিক থেকে লিখতে পারি সিডি পেয়ে যাচ্ছি হাফ অফ এসি। কেন, ডিটা তো মিড পয়েন্ট কার, এসির। তাহলে সিডি হচ্ছে এসির অর্ধেক। আবার ইটা যেহেতু এ বির মিড পয়েন্ট, মিড পয়েন্ট কেন, সি তো মধ্যমা, মধ্যমা সমান দুভাগে ভাগ করে, তাহলে বিটা হচ্ছে হাফ অফ এ বি। এবার আসছি কোথায় না, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি হবে। কেন, যেহেতু এটা একটা সরলরেখা। আবার একই রকম দেখো, এটা বিডি তো একটা সরলরেখা, এটা 90 হলে এই কোণটাও হবে 90 ডিগ্রি। তাহলে আরো কি পেয়ে যাচ্ছি, কোণ ইজি বি সমান কোণ ডিজিসি সমান 90 ডিগ্রি। তাহলে এপারেও আর এপারে দুটো ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজ। একটা কোণ তো 90 ডিগ্রি। এবার এক একটা ত্রিভুজ থেকে আসবো। সমকোণী ত্রিভুজ ই জি বি থেকে পাই, ইজিবি থেকে পাই সমকোণী ত্রিভুজ ইজিবি। কি পাবো, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি বলতে কোনটা, 90 ডিগ্রি অপোজিটে যেটা আছে, অর্থাৎ বিই, বিই স্কয়ার সমান কি পাবো, ইজি স্কয়ার প্লাস বিজি স্কয়ার। এবার একটু ভাবতে হবে, দেখো যেহেতু মধ্যমা সিই, তার মানে আমরা কি পাবো, যেহেতু সিইটা মধ্যমা, তাহলে সি জি বাই জিই সমান কত, 2/1, 2:1 মতো বিভক্ত করে শীর্ষবিন্দু দিক থেকে। তাহলে সি থেকে জি আর ইস টু জি থেকে ই হবে 2:1। এটা তোমাদের তো ক্লাস 9-এই ছিল, তোমরা জানো। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাব, জিই বা ইজি, এটা ইজি লিখি তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। ইজি সমান কি পেয়ে যাব, ইজি সমান হাফ অফ সিজি, হাফ অফ কি পেয়ে যাচ্ছি, সিজি। এখানে এটা বসাবো, তাহলে ইজি স্কয়ার বলতে কি, হাফ অফ সিজি এর স্কয়ার, কি সিজি এর স্কয়ার প্লাস বিজি স্কয়ার। এই মানটা বসালাম এই মানটা, তাহলে কি আসছে, সিজি স্কয়ার বাই 4 প্লাস বিজি স্কয়ার। এটা যোগ করলে কি হবে, সিজি স্কয়ার প্লাস 4বিজি স্কয়ার বাই 4। এদিকে দেখো, বা বিটা কি, এ বির অর্ধেক, বির জায়গায় কি লিখবো, হাফ এ বির হোল স্কয়ার সমান আমরা পাচ্ছি সিজি স্কয়ার প্লাস 4বিজি স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে পেয়ে যাব এ বি স্কয়ার বাই 4 সমান সিজি স্কয়ার প্লাস 4বিজি স্কয়ার বাই 4। ওপর নিচে 4 ক্যান্সেল হলে পেয়ে যাব এ বি স্কয়ার সমান সিজি স্কয়ার প্লাস 4বিজি স্কয়ার। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে, এটা উপরের দিকে তোমাদের খুব কাজে লাগবে। তাহলে এবি স্কয়ার পেলাম। একই রকম ভাবে আমরা সমকোণী ত্রিভুজে সিজিডি রয়েছে, সেখান থেকেও আমাদের আসতে হবে। সমকোণী ত্রিভুজ সিজিডি থেকে পাই অতিভুজ কোনটা, অবশ্যই সিডি। সিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার বলতে পড়ে আছে জিডি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। এই যে দেখো জিডি আর জিসি, আর এটা তো অতিভুজ সিডি। সিডি সমান আবার কি পেয়েছি, হাফ এসি, হাফ এসি হোল স্কয়ার। আচ্ছা জিডি, জিডি কি করে পাবো, দেখো জিডি তো রয়েছে, তা জিডি কে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখে নাও। এক্ষেত্রে এখানেই দেখাই, দেখো বিজি বাই জিডি কত হবে, আগের মতো 2:1 বলতে 2/1। তাহলে এখান থেকে আমরা জিডি কত পেয়ে যাব, জিডি পেয়ে যাব জিডি সমান হাফ অফ বিজি, সেটা বসিয়ে দাও। হাফ বিজি এর হোল স্কয়ার প্লাস, এখানে সিজি ছিল তো তাই জিসিটাকে একটু ঘুরিয়ে লিখছি, সিজি স্কয়ার, একই ব্যাপার। তাহলে এটা পেয়ে যাচ্ছি এসি স্কয়ার বাই 4 সমান বিজি স্কয়ার বাই 4 প্লাস সিজি স্কয়ার। প্রত্যেকটা টার্মকে যদি 4 দিয়ে গুণ করি কি পেয়ে যাব, এসি স্কয়ার সমান বিজি স্কয়ার প্লাস
4 ইন্টু সিজি স্কোয়ার, এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর। ঠিক আছে, এবার 2 আর 1 থেকে কি পাই, 1 প্লাস 2 থেকে পাই কি পাচ্ছি, এবি স্কোয়ার, বাম দিকে রয়েছে, বাম দিকে এসি স্কোয়ার, ডান দিকে কি দেখো রয়েছে সিজি স্কোয়ার, সিজি স্কোয়ার প্লাস 4 বিজি স্কোয়ার, আর এটা আছে কি বিজি স্কোয়ার প্লাস 4 সিজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আসছে কি ভ্যালুটা শেষমেশ, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সিজি কয়টা রয়েছে, 4টে, এই যে একটা 5টা, 5 সিজি স্কোয়ার, আর 4টে এই যে একটা বিজি বলতে 5টা বিজি স্কোয়ার, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5 কমন নিলে সিজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সিজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার। দেখো সিজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার, এই নিচের ত্রিভুজটা ও ত্রিভুজ বিজিসি সমকোণী ত্রিভুজ, লম্বা ভূমি দুটো স্কোয়ার করে যোগ করলে কি আসবে, অতিভুজ বলতে বিসি স্কোয়ার, তাহলে এটা পেয়ে যাবো কি 5 বিসি স্কোয়ার, যেহেতু কি বিসি স্কোয়ার সমান সিজি স্কোয়ার প্লাস বিজি স্কোয়ার হলো। এবার মানগুলো বসিয়ে দাও, এবি কত ছিল 6, 6 স্কোয়ার, এসি ছিল 8, 8 স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার, তাহলে কি পেয়ে যাচ্ছি 5 বিসি স্কোয়ার সমান 6 স্কোয়ার বলে 36, 8 স্কোয়ার বলে 64, যোগ করলে 100, বা বিসি সমান কি হবে 100/5, আর একটা রুট আসবে, রুট কত 20, 4 5 20, 4 বেরিয়ে এলে 2√5, তাহলে অ্যান্সারটা কি আসছে, বিসি দৈর্ঘ্য আসছে কত, বিসি হচ্ছে 2√5। সিম্পল ভাবে তোমরা যদি করতে প্রথমে এই সূত্রটা ইউজ করতে পারতে, কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার, এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করেও অঙ্কটা করলে হবে। তা তোমাদের এটা করলাম কনসেপ্টের জন্য। যদি ছোট করে লিখতে যাও কি লিখবে, প্রথমে যা প্রশ্নে দেওয়া আছে তা লিখবে, লিখে অতএব দিয়ে এই লাইনটা লিখে দেবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার, তারপর মানটা বসিয়ে সলিউশন লিখে দেবে। ঠিক আছে, আর এটা কি করে এলাম সেটা আমি পুরো কনসেপ্টে দেখালাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। 8 অঙ্কে কি রয়েছে দেখো, এক্স কস থিটা ইকাল টু, সরি এক্স কস থিটা ইকাল টু 3, আর রয়েছে কি ওয়াই কট থিটা ইকাল টু 4। এবার থিটা বৈচিত্র্য সম্পর্ক, অর্থাৎ থিটাকে দূর করতে হবে এখান থেকে, কিভাবে থিটাকে হাঁটাবো, দেখো কি করছি, কস থিটাকে উপায় গেলে সেক থিটা হবে, সেক থিটা সমান 3টা এপারে এলে x/3, এদিক থেকে দেখো কটটা উপায় গেলে ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান থিটা সমান 4টা এপারে এলে y/4, আর সেক আর ট্যান দিয়ে আমাদের সূত্র জানা আছে, যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, মানগুলো বসিয়ে দিই, x/3 এর হোল স্কয়ার মাইনাস y/4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 1, এটা ভেঙে দিলে x²/9 মাইনাস y²/16 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে নির্ণয় থিটা বৈচিত্র্য সম্পর্ক। দেখো এখানে কোনো থিটাই নেই, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কে যাব, 9 অঙ্কে কি রয়েছে, tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1 বলেছে, থিটা বৃত্তীয় মান এইখানে প্যাঁচ দেখো, অন্যান্য টেস্ট পেপারে যখন করছিলাম শুধু সিম্পল থিটা মানটা চেয়েছিল, এখানে থিটা বৃত্তীয় মান। তা প্রথমে থিটাটাকে আগে সলভ করে বার করে নেবো, যেমন করি অ্যাজ ওয়েল অ্যাজ tan থিটা, tan 2 থিটা সমান 1/tan 3 থিটা হবে, বা tan 2 থিটা সমান ট্যানটা উপরে গেলে cot 3 থিটা, আচ্ছা tan 2 থিটাকে লিখতে পারি কি cot 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, কেন আমরা জানি cot থিটা সমান tan 90 মাইনাস থিটা, বা tan থিটা সমান cot 90 মাইনাস থিটা, দুদিক থেকে cot cot ক্যান্সেল হয়ে গেলে উঠে গেলে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান 3 থিটা, মাইনাস 2 থিটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 থিটা প্লাস 3 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে চলে আসছে 5 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই 5 সমান 18 ডিগ্রি। এবার দেখো এই যে থিটার ভ্যালু এসছে 18 ডিগ্রি, একে তোমাকে রেডিয়ানে যেতে হবে, রেডিয়ানে যেতে গেলে কি করব, একে গুণ করব পাই/180 দিয়ে, তাহলে রেডিয়ান হয়ে যাবে, তোমরা এটা জানো। 18×10⁸ সমান পাই/10 রেডিয়ান, তাহলে 9 অঙ্কের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, থিটা বৃত্তীয় মান পাই/10 রেডিয়ান।
এরপর 4 দাগে 10 অঙ্কটা দেখো, একটি গোলক রয়েছে, তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, একটি লম্ব বৃত্তাকার চোঙ রয়েছে, তার ব্যাসার্ধ স্মল আর এবং উচ্চতা 9r/2। গোলক ও চোঙের আয়তন সমান। তা গোলকের আয়তনটাকে দেখে নিন। গোলকের আয়তন, তার ব্যাসার্ধ রয়েছে ক্যাপিটাল আর, তাহলে কি হবে 4/3πr³ ঘন একক। এটা তোমরা জানো সূত্রটা। যে লম্ববৃত্তাকার চোঙ রয়েছে তার আয়তনের সূত্র কি? চোঙের আয়তন পাই ব্যাসার্ধের স্কয়ার, ব্যাসার্ধ কত রয়েছে ছোট আর, আর এর স্কয়ার ইন্টু এইচ বলতে উচ্চতা রয়েছে কত? উচ্চতা রয়েছে 9/2r ঘন একক। তার মানে 9πr³, দেখো আর স্কয়ার গুণ করলে r³/2, তাই তো। এবার কি বলেছে? দুটো হচ্ছে আয়তন সমান, তাহলে সেক্ষেত্রে বড় আর ইস্টু ছোট আর এর মান কত? প্রশ্ন অনুযায়ী আমরা কি পেয়ে যাচ্ছি? 4/3πr³ সমান 9πr³/2। তাহলে পাই পাই ক্যান্সেল হবে, r³ ছোট r³ সমান কি 9/2 পড়ে আছে, 4/3 উপায় গেলে 3/4 সমান 27/8। এটা লিখতে পারি কি 3/2 এর হোল কিউব। তার মানে আমরা কি পেয়ে যাব? বড় আর বাই ছোট আর সমান 3/2, বা বড় আর ইস্টু ছোট আর সমান 3:2। তাহলে আমরা যেটা জানতে চেয়েছে ক্যাপিটাল আর ইস্টু স্মল আর সমান কত? 3:2। এটাই অ্যান্সার। এরপরে 11 যে অঙ্কটা রয়েছে, 11 অঙ্কে বলেছে একটি সমকোণী চৌপল, তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 5√3 এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 3√5। তাহলে সমকোণী যে চৌপলটা রয়েছে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তা ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য a সেমি, প্রস্থ b সেমি এবং উচ্চতা c সেমি, c সেন্টিমিটার। কি দেওয়া আছে? দেওয়া আছে তার এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 5√3 সেন্টিমিটার। অতএব a প্লাস বি প্লাস সি সমান কি 5√3। আর রয়েছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়? √a² প্লাস b² প্লাস c² সমান রয়েছে 3√5। এটা দেওয়া আছে। এবার এটাকে আমরা একটু সলভ করে নিই, যে তাহলে রুটটা উপরে গেলে স্কোয়ার হয়ে যায়, তাহলে কি পেয়ে যাব? a² প্লাস b² প্লাস c² সমান 3√5 এর হোল স্কোয়ার। 3 কে 2 বার গুণ করলে 9, আর √5 কে 2 বার গুণ করলে 5, তাহলে পেয়ে যাচ্ছি 9 × 5 সমান 45। ঠিক আছে। এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 2 × ab প্লাস bc প্লাস ca। দেখো কিভাবে আসছে, একটা সূত্র ইউজ করবে ক্ষেত্রে, যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান আমরা কি জানি? a² প্লাস b² প্লাস c² প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca। এই বেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এর মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তার মানগুলো বসিয়ে দাও, যা পেয়েছি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বলতে কি আসবে? 5√3 এর হোল স্কয়ার যেহেতু। আচ্ছা, এবার দেখো সমান a² প্লাস b² প্লাস c² বলতে 45 সমান 2 × ab প্লাস bc প্লাস ca। তাহলে এটা সমান কত পাচ্ছি? 5² বলতে 25, আর √3² বলতে 3, 25 × 3 = 75। 45 এবার এলে -45, 2ab প্লাস bc প্লাস ca, বা 2ab প্লাস bc প্লাস ca কত পাচ্ছি? 75 থেকে 45 গেলে 30। আর এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। 2 ব্র্যাকেটে থেকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটাই হলো সঠিক উত্তর। এরপর 4 দাগে একেবারে শেষ অঙ্ক, শেষ লগ্নে চলে এসেছি। দেখো যে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমার এবং সংখ্যাগুরু মান 26 ও 28। তাহলে পরিসংখ্যা বিভাজনে কি রয়েছে? মধ্যমা রয়েছে 26 আর সংখ্যাগুরু মান রয়েছে 28। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে গড় কত। এক্ষেত্রে একটা সূত্র তোমাদের ইউজ করতে পাঠ্যপুস্তকে রয়েছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারে, যা তোমাদের মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখানে যেহেতু রয়েছে তাই তোমাদের তো সেটা করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তার সূত্রটা দেখে নাও, যে
সংখ্যাগুরু মান, মধ্যমা এবং গড়ের মধ্যে যে সূত্রটা রয়েছে, কি সূত্রটা? যেহেতু সংখ্যাগুরু মান সমান, সংখ্যাগুরু মান সমান কি? তোমাদের রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে দেখবে যেখানে উদাহরণের অঙ্কগুলো শেষ হয়েছে তার ঠিক নিচে পাঠ্যপুস্তকে সূত্রটা দেওয়া আছে, যে কি 3 গুণিতক মধ্যমা মাইনাস 2 গুণিতক যৌগিক গড়, এটা দেওয়া আছে। ঠিক আছে, ওই লাইনটাই আমরা ইউজ করব। তাহলে -2 ইন্টু যৌগিক গড় এবার এলে কি হয়ে যাবে? +2, 2 ইন্টু যৌগিক গড় সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস সংখ্যাগুরু মান। এবার মানগুলো বসিয়ে দেবো, বা 2 ইন্টু যৌগিক গড় সমান মানগুলো বসাই, 3 ইন্টু মধ্যমা কত রয়েছে 26 মাইনাস সংখ্যাগুরু মান রয়েছে 28। তাহলে 2 গুণিতক যৌগিক গড় সমান 26 তিনে কত হয় 78, 3 6 18, হাতে 1, 3 2 6 1 7 মাইনাস 28 সমান কত পেয়ে যাচ্ছি 50। তাহলে যৌগিক গড়টা আমরা কত পাবো? 2টা গুণ রয়েছে, ওপারে গেলে ভাগ হবে, সমান 50/2 সমান 25। তাহলে একেবারে শেষের অঙ্কে যে যৌগিক গড় চেয়েছে তার সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? যৌগিক গড় হচ্ছে 25। তাই এইভাবে তোমাদের পরশুদের যে টেস্ট পেপার, তার যে প্রথম স্কুল তোমাদের হিন্দু স্কুল, তার যে 1 নম্বর এবং 2 নম্বর যে ছোট প্রশ্নগুলো ছিল তার ডিটেলস সমাধান তোমাদের দেওয়া হলো। তাই এই স্কুলটা দেখে তোমরা বুঝতে পারছো যে পরশুদের টেস্ট পেপার কেন হার্ড হয়। আর যেহেতু দেখছো যে একটা ট্রেন্ড চলছে, মাধ্যমিকে কিন্তু অঙ্ক প্রশ্ন একটু অন্যরকম হতে চলেছে। বিগত বছরের প্রশ্নগুলো দেখবে তুমি, 4-5 বছর আগের যে প্রশ্নগুলো দেখবে প্রায় কমন সব বই থেকে অঙ্ক আসতো। এখন কিন্তু একটু অন্য ট্রেন্ডে চলছে, কি যে অঙ্কগুলো একটু কঠিন হচ্ছে, বিশেষ করে অঙ্ক প্রশ্ন কঠিন হচ্ছে এবং হবে, এটা ধরে নাও। তার জন্য তোমাদের কি করতে হবে? পর্ষদের টেস্ট পেপারটা খুব ভালোভাবে করতে হবে। আমি আগেও বলেছি যে যেহেতু পর্ষদ তোমাদের প্রশ্নকর্তা, আর তার যেহেতু আবার প্রশ্ন সংকলন বলতে পারো বা টেস্ট পেপার বলতে পারো রয়েছে, সুতরাং এই টেস্ট পেপার তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে। আমি যতটা পারবো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যে তোমাদের পুরো পুরো যে কয়েকটা স্কুল রয়েছে তার সলিউশন দেওয়ার। আর এই যে এত পরিশ্রম হচ্ছে তার জন্য তো অনেক এনার্জির প্রয়োজন, মোটিভেশনের প্রয়োজন। তা সেই মানসিকতাটাকে টিকিয়ে রাখার জন্য তোমাদের একটু সাপোর্টের দরকার। অবশ্যই তোমরা যদি এখান থেকে হেল্প পাও, যদি উপকৃত হও, তাহলে শুধু চুপচাপ হচ্ছে ভিডিওগুলো দেখে দেখলে হবে না। তোমাদের একটা কাজ করতে হবে, যে যদি নিউ ভিউয়ার্স হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং তোমাদের আরও কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমাকে জানিও, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করে দাও এবং খুব তাড়াতাড়ি যুক্ত হও, যাতে করে আমি যখন কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের হাতের নাগালে খুব তাড়াতাড়ি চলে আসে এবং তোমরা খুব তাড়াতাড়ি সেটাকে প্রিপারেশন নিয়ে নিতে পারো। তা দেখো, চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখতে পাবে তোমাদের জন্য কতটা পরিশ্রম করছি। রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার সমাধান রয়েছে, যখন রায় মার্টিন চলছিল। যখন টেস্ট পেপারগুলো হাতে এলো, শুধু এবিটিএ দিইনি, এবিটি এর সঙ্গে সঙ্গে আমি WBHAও দিয়েছি, সেগুলো চলবে, যথারীতি চলছে। আর সঙ্গে সঙ্গে পর্ষদের টেস্ট পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা ঘুম উড়ে গেছে, কেন তোমাদের সেই সলিউশনগুলো করে দিতে হবে। তাই সঙ্গে সঙ্গে কি করলাম, যে পর্ষদের টেস্ট পেপারে যে প্রথম স্কুল ছিল তার সলিউশন তোমাদের সামনে নিয়ে চলে এসেছে। তা তোমরা যে কয়েকটা পার্ট রয়েছে বলতে রায় মার্টিন, WBHA, এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার যা যা সলিউশন দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেগুলো রেডি করে নাও, তাহলে তোমাদের অঙ্ক পরীক্ষায় কোনো রকম চিন্তা থাকবে না। আর সব রকম সহযোগিতার জন্য আমি রয়েছি। আশা করবো তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ। শেষে আরও একবার বলবো, উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর পুরনো স্টুডেন্টের উদ্দেশ্যে একটু বলবো, তোমরা ভিডিওগুলো দেখে উপকার পাওয়ার পরে একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, বা তোমাদের কোথাও অসুবিধা আছে কিনা, বা কোনো নতুন টপিকস তোমাদের প্রয়োজন কিনা। আর তোমরা তোমাদের চেনাশোনা যে বন্ধুরা এখনো এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়নি, তাদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে হেল্প পায় এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়।
তা বেশি বলবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়েছে, কেন তোমাদের শর্টকাট প্রসেসের সঙ্গে যেখানে ডিটেলস ক্যালকুলেশন দরকার সেগুলো আমি এক্সপ্লেন করেছি ভালো করে, যাতে করে তোমাদের ইন ফিউচার এই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার থাকে, কোনো রকম মানে কনসেপ্ট ছাড়া যেন তোমরা না এগো, সেই কারণে আজকে এই ডিটেলস বলা। যাই হোক, আজকে পর্ব এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি তোমাদের এবিটিএ, ডব্লিউবিএইচএ এবং পরশদের যে টেস্ট পেপার তার সলিউশনগুলো নিয়ে পরপর হাজির হতে থাকবো। তা আজকের পর্ব এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।